স্বাভাবিকভাবে আর্জেন্টিনা চিলির এই ম্যাচটা কারোর মানে খুব একটা আগ্রহ তৈরি করার কথা না। আমারও খুব একটা আগ্রহ তৈরি করার কথা না, কারোরই না। তারপরও আমার একটু চিলির বিপক্ষে ম্যাচ নিয়ে সবসময় একটু একটা ধরনের ভীতি কাজ করে। ওই 2015-16 ওই দুই ফাইনালের কারণে চিলির বিপক্ষে শুরু থেকে গোল হতে না থাকলে এক ধরনের টেনশন কাজ করে যে আজকেও বোধহয় ড্র হয়ে যাবে। কালকেও ফার্স্ট হাফে একই কাজ হচ্ছে, মনে হচ্ছিল যে এই ম্যাচটা ওর চিলি ড্র করে ফেলবে। আলটিমেটলি কী হচ্ছে আপনারা জানেন, কিন্তু আমি যেটা বলতে চাই যে এই ম্যাচটা আসলে চিলির বিপক্ষে আর্জেন্টিনা 3-0 গোলে জিতছে বা পয়েন্ট টেবিলে কী হয়েছে দেখেন, পয়েন্ট টেবিল তো আর্জেন্টিনা অনেক দিন ধরে লিড করতেছে বিশ্বকাপ বাছাই পর্বের, ফলে এইগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ না। এমনকি কাল চিলির কাছে আর্জেন্টিনা হেরে গেলেও এই পয়েন্ট টেবিলে কোনো প্রভাব পড়তো না। ফলে ম্যাচটা ফুটবলীয় পার্সপেক্টিভে এটার তেমন কোনো ভ্যালু নেই, মানে ইন্টারন্যাশনাল ফুটবলের পার্সপেক্টিভে এটার কোনো ভ্যালু নেই। কিন্তু অন্য দুটো জায়গা থেকে এই ম্যাচটা মারাত্মক গুরুত্বপূর্ণ ছিল, যেটা আমি আগের দিন বলছিলাম যে একটা হচ্ছে যে এই 11 বছর পর প্রথম আর্জেন্টাইন দুই গ্রেট মেসি এবং ডি মারিয়াকে বাদে আর্জেন্টিনা দল খেলতে নামলো। তো সেটা তো হয়েছে, কিন্তু কালকে আরও দুটো আসপেক্ট ছিল। একটা হচ্ছে মেসি ডি মারিয়া পরবর্তীতে যুগে আর্জেন্টিনাকে লিওনেল স্কালোনি কীভাবে পরিচালিত করবেন তার একটা ডেমো কালকে আমরা দেখতে পেলাম, এবং সেই জায়গায় কিছু উল্লেখযোগ্য ঘটনা আছে যেটা আমি বলতেছি। তার চেয়ে বড় ব্যাপার ছিল এটা আসলে ডি মারিয়ার একটা ট্রিবিউট দেওয়ার ম্যাচ ছিল। তো সেই ট্রিবিউটটা ছিল আমার কাছে সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার এই ম্যাচের। যদিও ট্রিবিউটটার প্রথম অংশটা ফ্র্যাঙ্কলি স্পিকিং আমি টিভিতে দেখতে পাইনি, দেখাইছে কিনা জানি না, কিন্তু শেষে যখন ওরা ছোড়াছুড়ি করছে ওটা দেখতে পাচ্ছি। তো যাই হোক, সেই অংশটা আমরা শেষের দিকে আলোচনা করি। আগে বলি যে এই ম্যাচটা মানে আর্জেন্টিনা ফুটবল হিস্ট্রির জন্য খুব জরুরি। যেটা বলতেছিলাম যে ডি মারিয়া এবং মেসি এই দুইজনের পর আর্জেন্টিনার তো পথ চলতে হবে। আগেও বলছি যে ডি মারিয়া অফিসিয়ালি নাই, মেসি আনঅফিসিয়ালি নাই। মেসি সুস্থ হলে মাঝে মাঝে খেলবেন, আগের মতো মেসি কেন্দ্রিক থাকবে না ব্যাপারটা, মানে মেসিও মেসির পরে চোখ দেবেন। ফলে এখন যেটা হবে যে এখন আর্জেন্টিনা ফরমেশন, আর্জেন্টিনা নিউ স্টার, এই ব্যাপারগুলোতে একটা চেঞ্জ আসবে। সেইটা আসলে কোন রকম হবে সেই কাজটা কালকে লিওনেল স্কালোনি এক ধরনের ডেমো দিচ্ছেন। দেখেন, এর মাঝেও গত বিশ্বকাপের বাছাই পর্বেও কিছু ম্যাচে লিওনেল স্কালোনি সেই ডেমোটা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু কালকে আমরা বুঝতে পারছি যে অ্যাকচুয়ালি স্কালোনি ভবিষ্যৎ, আর্জেন্টিনার ভবিষ্যৎটা কেমন দেখতে চান সেটা দেখছি। সেখানে প্রথমেই যে জিনিসটা আমার নজর কাটছে সেটা হচ্ছে আর্জেন্টিনাকে লিওনেল স্কালোনি ম্যাচের অধিকাংশ সময় জুড়ে ক্লাসিক 4-4-2 স্টাইলে খেলাইছেন, যেটা ফুটবল বিশেষজ্ঞরা বলতে পারবেন বা আপনারা যারা একদম নিয়মিত ফুটবল খুব টেকনিক্যালি ফলো করেন তারা বলতে পারবেন। আমার ধারণা আর্জেন্টিনা এটা দীর্ঘকাল পর কোনো একটা ম্যাচের সিংহভাগ জুড়ে ক্লাসিক 4-4-2 ফরমেশনে খেললো। এটার কারণ হচ্ছে যে আর্জেন্টিনা যখনই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলে বা আর্জেন্টিনা বেশিরভাগ সময় তো মূল ফোর্স থাকে মেসি, ফলে মেসি প্রায় ফলস নাইন অথবা উইথড্রয়াল ফরওয়ার্ড যেভাবে বলেন এরকম একটা রোলে খেলে। তো ফলে মেসির সামনে একজন ক্লাসিক স্ট্রাইকার থাকে, এই কারণে আর্জেন্টিনা ক্লাসিক 4-4-2 খেলে না, ও সেটা দীর্ঘদিন ধরে খেলে না। অ্যাকচুয়ালি লাতিন দলগুলোই ক্লাসিক 4-4-2 খুব একটা খেলে না। এরা 4-4-2 বলতে পারেন আপনি যে সামনে দুজন অ্যাটাকার আছে ফলে 4-4-2 বলতে পারেন, কিন্তু ক্লাসিক 4-4-2 ওইটা না। ক্লাসিক 4-4-2তে দুজন স্ট্রাইকার অ্যাট এ টাইম অ্যাটাক করবে। তো সেই জিনিসটা আর্জেন্টিনাতে দীর্ঘকাল পরে দেখলাম, এবং আমার ধারণা ছিল যে মানে এটা নিয়ে একটু সংশয় ছিল যে লাউতারো মার্টিনেজ আর জুলিয়ান আলভারেজ এরা দুজন একই সঙ্গে স্ট্রাইকার হিসাবে 4-4-2 হিসাবে এরা কেমন করে, এটা নিয়ে আমার একটু দ্বিধা ছিল। তো দেখলাম দুর্দান্ত দুর্দান্ত। লাউতারোকে একটু নিষ্প্রভ মনে হয়েছে, কিন্তু জুলিয়ান আলভারেজ অসাধারণ অসাধারণ, এবং সে কখনো কখনো প্লে মেক করতেছিল, এটা দেখে খুব ভালো লাগছে। 4-4-2তে এটা খুব ইম্পর্ট্যান্ট যে দুটো স্ট্রাইকার যদি সেলফিশ হয়, মানে উইথ ডিউ রেসপেক্ট, যে সাফারিংসটা ফ্রান্সের বা জার্মানিকে অনেক সময় করতে হয়েছে, 4-4-2 খেলতেছে কিন্তু দুইজন স্ট্রাইকারের মধ্যে বোঝাপড়া খুব পুয়ার, সেক্ষেত্রে যেটা হয় যে টিম ওইভাবে পারফর্ম করতে পারে না, চান্স ক্রিয়েট কম হয়, গোল কম হয়, ও সেইটা হয় নাই। লাউতারো এবং আলভারেজের মধ্যে দারুণ আন্ডারস্ট্যান্ডিং ছিল, দুজন খুব পরস্পরের হেল্প করছে, এটা খুবই ভালো লাগছে, এটা খুব ভালো লাগছে। ইভেন পরে যখন দিবালা নামছে তখন ফরমেশনে একটু চেঞ্জ আসছে, তখন আবার দিবালা নেমেও দিবালা নিজেকে প্রুভ করছে। দো
আমি যতটা মনে করি যে দিবালাকে নিয়ে আমরা একদিন আলাদা করে কথা বলবো, যে দিবালার ক্যারিয়ারটা কেমনে শেষ হলো। আমি ধরেই মানে ওইটা ধরেই বলতেছি যে দিবালা আসলে দিবালাও ঘুরায় গেছে। ফলে দিবালার কেমনে শেষ হলো এবং দিবালার ব্যাপারটা খুব ট্রাজিক। তো দিবালার ব্যাপারটা নিয়ে একদিন আলাদা করে আলোচনা করব। এছাড়া কালকে মিডফিল্ড অসাধারণ লাগছে আমার কাছে। না একটু ডিফেন্সটারে মানে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ থেকে কোপা পর্যন্ত যেই রকম ডিফেন্সে খুব আঁটো ছিল, কালকে কেন জানি মনে হয়েছে ডিফেন্ডারদের মধ্যে বোঝাপড়া একটু শিথিল হয়ে গেছে। এটা হতে পারে, এটা কোনো একটা সার্টেন ম্যাচে হতে পারে, এটা নিয়ে বলার কিছু নাই। সবই দুর্দান্ত লাগছে। তো এইটা মোটামুটি আর্জেন্টিনার না, আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে লিওনেল স্কালোনিকে নিয়ে আমি বিশ্বকাপের পরে যে পর্বটা করছিলাম, সেইখানে আমার স্কালোনির প্রতি একটা দাবি ছিল যে দেখেন আপনি তো কার্যকর ফুটবল খেললেন 2021 থেকে এই 2023 পর্যন্ত, 2024 পর্যন্ত, এর আউটপুট হিসাবে আপনি 4টা ট্রফি পেলেন। এখন তো আর ওইভাবে মানে আমাদের অ্যাচিভ করতেই হবে আর্জেন্টিনার ওই প্রেশারটা নাই। ফলে এখন না আমরা কিছু বিনোদনমূলক ফুটবল খেলি। বিনোদনমূলক ফুটবল মানে কি, খুব অ্যাটাকিং ফুটবল, পাসিং ফুটবল, মানে প্রতিপক্ষের চেপে ধরা। দেখেন সেই জিনিসটা লিওনেল স্কালোনি কালকে আজকে দুর্দান্ত দেখাইছে। মানে আমার বলতে ইচ্ছা করতেছে যে আর্জেন্টিনার যে মেজর টুর্নামেন্টগুলো এর মাঝে খেলছে, যেগুলো ট্রফি জিতছে, সেইগুলোর কোনো সময় সম্ভবত কালকের মতো বিউটিফুল ফুটবল দেখি নাই। ফলে স্কালোনিকে নিয়ে আমি যেটা সবসময় বলে আসছি যে স্কালোনি চাইলে দুর্দান্ত বিউটিফুল ফুটবল খেলাতে পারে। এবং এই আর্জেন্টিনা টিমটার একদম পিচ্ছি গারাঞ্চো থেকে শুরু করে দিবালা টিবালা এরা সবাই অ্যাটাকিং ফুটবল খেলার জন্য খুব তৈরি। মানে এদের স্টাইলটাই এরকম যে আপনি এদের সুযোগ দিলে এরা খুব অ্যাটাকিং খেলতে পারে। তো এই অ্যাটাকিং ফুটবল তো সবসময় খেলতে পারবে না, কারণ সামনে মেজর আসবে, আবার তারপরে ক্রুশিয়াল মোমেন্ট আসবে, তখন আবার এফেক্টিভ ফুটবল খেলতে হবে, যাতে নিজে গোল না খায় সেটা নিয়ে বেশি ভাবতে হবে, অত বেশি পাসিং করা যাবে না। ওগুলো টেকনিক্যাল কারণে স্কালোনিকে এই ধারায় সবসময় থাকতে পারবে না। কিন্তু এই যে বিনোদনটা, ধরেন ভোর রাতে উঠে আপনি টিভির সামনে 90 মিনিট বসে আছেন, এটা শুধু কি গোল দেখার জন্য বা শুধু কি রেজাল্ট দেখার জন্য? এখানে আরও কিছু ব্যাপার থাকে, সেই ব্যাপারগুলো আজকে দুর্দান্ত ছিল। ফলে এইটা বোঝা যাচ্ছে যে স্কালোনি এখন থেকে সম্ভবত মোর টাইম, মানে যখন চাপে না পড়বেন ততক্ষণ পর্যন্ত স্কালোনি মূলত অ্যাটাকিং ফুটবলই দেখাবেন আমাদেরকে। আর্জেন্টিনা সেই রকম একটা দেখালো। এবার আসি যে আমার মূল আকর্ষণটা যে জায়গায় ছিল, সেটা হচ্ছে যে আর্জেন্টিনার ইতিহাসে ম্যারাডোনা থেকে মেসি এর মাঝখানে অনেক কয়েকজন গ্রেট আসছেন, যারা ঠিক গ্রেট হিসাবে অবসরে যেতে পারেন নাই। কারণ আমাদের পৃথিবীতে যেটা হয় যে গ্রেটনেসের একটা বড় জরিপ হচ্ছে যে আপনার হাতে ট্রফি ছিল কিনা অবসরে যাওয়ার সময়। যেমন হ্যাভিয়ার জানেত্তির কথা আপনি বলতে পারেন। তারপর রিকেলমেরে আমি গ্রেট বলে আপনারা তো বলবেন না, কারণ রিকেলমের তো ক্যারিয়ারই অত বড় না। তো যাই হোক, জানেত্তির কথাই বলি। জানেত্তি তো মানে সর্বকালের সেরা আর্জেন্টাইন ডিফেন্ডার এবং সর্বকালের সেরা খেলোয়াড়দেরও একজন। তো 5টা আর্জেন্টাইন খেলোয়াড়ের নাম বলতে গেলে তার মধ্যে জানেত্তির নাম আসবে। কিন্তু কী হয়েছে, জানেত্তি অবসরে গেছেন আমরা ভুলে গেছি, কারণ জানেত্তি কিছু অ্যাচিভ করে যেতে পারেন না ন্যাশনাল টিমের হয়ে, ক্লাবের হয়ে ভুরি অ্যাচিভ করছেন। সেই দুর্ভাগ্যটা মেসির আর ডিমারিয়ার হয় নাই। ডিমারিয়া আমি নিশ্চিত যে আর্জেন্টিনার ইতিহাসের সেরা 5 খেলোয়াড়ের একজন হবেন। ওই মারিও কেম্পেস আর ডিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, জানেত্তি, এদের বিবেচনা করেই আমি বলতেছি যে ডিমারিয়া প্রথম 3-এর মধ্যে থাকা উচিত। কিন্তু ডিমারিয়ার জীবনটাও তো মেসির মতো ওইরকম হতাশায় তলায় যাচ্ছিল। টানা 3টে ফাইনাল, তার ভিতরে 2টোর ফাইনালে খেলতে পারলেন না। কি দুর্বিষহ যন্ত্রণা। তার বাড়িতে আক্রমণ করতেছে নিজের দেশের লোকজন গিয়ে, নিজের দেশের মাফিয়ারা গিয়ে বাড়িতে আক্রমণ করতেছে, তার পরিবারের সদস্যদের কিডন্যাপ করে ফেলার হুমকি দিচ্ছে। মানে এই যে দুর্বিষহ পরিস্থিতি, মানে আত্মহত্যা করার মতো একটা জায়গায় চলে গেছিল। সেই জায়গা থেকে ডিমারিয়া নিজের ফিরে আনতে হয়েছে এবং সেখানে একটা বড় রোল প্লে করছে ওনার মা, তার ওয়াইফ এবং তার অসাধারণ 2টো বাচ্চা। বিশেষ করে যে বাচ্চাটা প্রিম্যাচিউর হয়েছিল, এখন ওই মেয়েটা বড় হয়ে গেছে। ডিমারিয়ারের মাঝে অসাধারণ একটা চিঠি লিখছে ডিমারিয়া যেদিন রিটায়ার্ড করছিল কোপার ফাইনালে। তো সেইটা আপনারা পড়ে দেখতে পারেন বা আমি একসময় অনুবাদও করে দিতে পারি। ম্যাচের শুরুতেই একটা হুডি আর জিন্স পরে, মানে এই ডিমারিয়াকে কোনোদিন দেখি নাই। ডিমারিয়া মানেই তো চিরকাল সেই আকাশি সাদা জার্সি, কখনো কখনো ব্লুটা। তো ডিমারিয়ারে দেখে একটু হকচকায় গেলাম যে আজকে আমার মনে হলো যে ও যে এত শুকনা আর এত লম্বা, এটাও আগে খেয়াল করি নাই। মানে জিন্স এবং হুডি পরাতে অনেক লম্বা লাগতেছিল।
তো 2 বাচ্চা 2 হাতে ধরা, সঙ্গে ওয়াইফ নিয়ে ঢুকলেন, পুরো স্টেডিয়াম 2 পায়ে দাঁড়ায় গেল। পুরো স্টেডিয়াম কি একটা বলে বুম করতেছে, আমি ঠিক নিশ্চিত না শব্দটা কি, হতে পারে ডি মারিয়া বলতেছিল, হতে পারে ফিডেও বলতেছিল, কিছু একটা বলে পুরো স্টেডিয়ামে ওই যে স্প্যানিশ ওয়েভ হয় না, স্প্যানিশ ওয়েভের মতো করে মানে পুরো স্টেডিয়ামে একসঙ্গে চিৎকার করতেছে, এবং সেটা মানে ডি মারিয়ারেও খুব আপ্লুত করছে। তো এসে একটা পেইন্টিংয়ের সামনে দাঁড়ালেন, ওটা ডি মারিয়ার জন্যই করা হয়েছে সম্ভবত। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা হয়েছে যে আমি ভাবছিলাম হয়তো মেসি চলে আসবে, কিন্তু সেটা হয় নাই। মেসি সহ কয়েকজন আর্জেন্টাইন লিজেন্ডের ডি মারিয়াকে নিয়ে বলা কথা জায়ান্ট স্ক্রিনে দেখানো হলো। তো তার ভিতরে মেসির কথাটা অসাধারণ ছিল। সে বলল যে আমরা একসঙ্গে অনেক কিছু সাফার করছি, অনেক কিছু অর্জনও করছি। তো তোমার বিদায় বলবো না, আমি তোমার সবসময় সাথে চাই, তুমি আমার সঙ্গেই থাকো, আশা করি দ্রুত আবার দেখা হবে। তারপরে ডি মারিয়া নিজেও একটা ছোট বক্তব্য দিল। ডি মারিয়া কি বলছে এটা বলবো একদম ভিডিও শেষে গিয়ে। তারপরে পোলাপান আসা ডি মারিয়ারে ছোড়াছড়ি শুরু করলো, একদম শূন্যে ছিঁড়ে দিচ্ছে, শূন্যে ছুড়ে দিচ্ছে, মনে হচ্ছে বড় কোনো ট্রফি জেতার পরে হিরোরে নিয়ে এটা করতেছে। আর ডি মারিয়াও দেখলাম খুব এনজয় করতেছে, নেমেই প্রথম ডিপলে জড়ায় ধরলো, সেটা খেয়াল করলাম। তারপরে আবার ফটোশ্যুট করলো, ট্রফি আসলো, কোপার ট্রফি ওই পেইন্টিংয়ের সঙ্গে আবার ফটোশ্যুট, আবার পুরো টিমের সঙ্গে ফটোশ্যুট। সব শেষে শুধু এইটুকু বলে যে ডি মারিয়া কি বলল, বিদায় নিল। সে বলল যে আমি আর্জেন্টিনার এখন এতদিন এখানে ছিলাম, মানে মাঠটাকে দেখালো, বলল যে এখন থেকে আমি ওখানে নিয়মিত হয়ে গেলাম, নিশ্চিত থাকেন যে আমি কোনো ম্যাচ মিস করব না। ইনজুরির কারণে হয়তো 2-4টা ইন্টারন্যাশনাল ম্যাচ মিস করছি, এখন থেকে আর করব না, এখন থেকে আমি নিয়মিত ওখানে থাকবো। মানে গ্যালারি দেখায় দিল যে আমি এখন থেকে আর্জেন্টিনার সবচেয়ে নিয়মিত দর্শক, আমি নেক্সট ম্যাচগুলোতে সঙ্গে আছি, কোপা আমেরিকায় যাব, বিশ্বকাপে যাব, প্রত্যেকটা টুর্নামেন্টে যাব, প্রত্যেকটা ম্যাচে থাকব, যদি সব কিছু পারমিট করে। আমার এখন কাজই হচ্ছে চিয়ার করা দলের জন্য। তো যাদের হাতে আর্জেন্টিনাকে রেখে যাচ্ছি, এর চেয়ে নিরাপদ আর হতো না। সেই নিরাপদ একটা টিমের হাতে আমি আর্জেন্টিনাকে রেখে যাচ্ছি, খুব আনন্দের সঙ্গে বিদায় নিচ্ছি। তো আমরাও আসলে খুব আনন্দের সঙ্গে শেষ করলাম ডি মারিয়া পর্বটা। ডি মারিয়া আমাদেরকে যা দিয়ে গেলেন এবং যে অসাধারণ গল্প তার জীবনের, যদি কারো আগ্রহ থাকে একটু দেখে নেবেন। ডি মারিয়ার জীবনের গল্প নিয়ে আমার একটা পর্ব আছে, মানে খুব কম মানুষের জীবনে এত নাটকীয়তা আছে। সেই ডি মারিয়ার জীবনের গল্পটা দেখে নেবেন, একটু অনুপ্রেরণা পাবেন, বেঁচে থাকার অনুপ্রেরণা পাবেন, এটা খুব জরুরি মানুষের জন্য। ডি মারিয়াকে অনেক ধন্যবাদ যে অ্যাঞ্জেল আমাদের সবাইরে আপনি অনেক কিছু দিয়ে গেছেন, এই পৃথিবীরে অনেক কিছু দিয়ে গেছেন, আর্জেন্টিনার অনেক কিছু দিয়ে গেছেন, সেজন্য সবার পক্ষ থেকে ধন্যবাদ।